এমপির বিয়ে খেতে এসে সেই এমপির সাথেই বিয়ে হলো নাবিলার। নাবিলার বাবা গ্রামে থাকে। বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান নাবিলা ভার্সিটিতে পড়াশোনা করে, হোস্টেলে থাকে। এখানে নাবিলা এসেছে তার বান্ধবীর ভাইয়ের বিয়েতে। তার বান্ধবী আরিশার ভাই আরশানের আজ বিয়ে। তার বিয়ে খেতে এসেছিল মূলত আরশি জোর করে এনেছে নাবিলাকে। নাবিলা আসতে চায়নি, ভার্সিটির হোস্টেল থেকে তুলে এনেছে এক প্রকার। তবে এই দাওয়াতে তার জীবন যে পাল্টে যাবে এটা কি নাবিলা ভাবতে পেরেছিল নাকি? বিয়ের আসরে তখন সাজ সাজ রব, দেশের প্রভাবশালী এবং সুদর্শন তরুণ এমপি আরশান সাহা এর বিয়ে। ভিড়ের চাপে নাবিলা তখন অস্থির। এত ভিড় তার পছন্দ নয়। এদিকে স্টেজে তখনও বর আসেনি। আরিশা তার ভাইকে দেখতে গেছে, নাবিলাকে এখানে থাকতে বলে। হঠাৎ নাবিলার মনে হলো পেছন থেকে কেউ একজন ওর পেটে ছুঁয়েছে। নাবিলার মাথায় রক্ত উঠে গেল মুহূর্তে। পাশ দিয়েই তখন পার হচ্ছিল আরশান। কিছু না ভেবেই পূর্ণ শক্তিতে আরশানের গালে একটা প্রচণ্ড চড় বসিয়ে দিল নাবিলা। পুরো হলরুম এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা হয়ে গেল। শত শত ক্যামেরা আর মেহমানের সামনে আরশান সাহা সস্তহিত হয়ে দাঁড়িয়ে রইল। আরশানের রাগ তখন চরমে। নাবিলার দিকে তাকিয়ে ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আসলে আরশান আজ এমনিতেও তার হবু বউকে বিয়ে না করার বাহানা খুঁজছিল, কারণ এই বিয়েটা ছিল কেবল রাজনৈতিক চাপের ফসল। কিন্তু এভাবে সবার সামনে অপমানিত হবে তা সে ভাবেনি। মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেতে না পারলেও এটা সুযোগ পেয়ে সুযোগটা হাতছাড়া করল না আরশান। মেয়েটাকে আগে উপর নিচ দেখে নিল। দেখতে ভারী সুন্দরী মেয়েটা। আরশান হঠাৎই নাবিলার কবজি শক্ত করে চেপে ধরে হিড়হিড় করে টেনে স্টেজের দিকে নিয়ে গেল। নাবিলার চিৎকার বা প্রতিবাদ কোনো কাজে এলো না। আরশান মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করলো, আজ এই মেয়েটি আমাকে চড় মেরে আমার ইগোতে হাত দিয়েছে। যে হাত দিয়ে সে আমাকে স্পর্শ করার সাহস দেখিয়েছে, সেই হাত আমি সারা জীবনের মতো আটকে দেব। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে, কিন্তু এখন আমি বিয়ে করব এই মেয়েটিকে। এটাই ওর চড় মারার শাস্তি। আরশানের এসব কথায় ভীষণ রেগে গেল তার বাবা মা। তবে মাঝে আরিশা আবার খুশি হলো। আরশানের বাবা আলাউদ্দিন সাহা ধমকালেন ছেলেকে, এসব কি মজা করার বিষয় আরশান? আমার মান সম্মান ডুবাতে চাইছো তুমি? আরশান কিছু বলল না। এদিকে পার্টি শান্তাদের ফ্যামিলিও ভীষণ রেগে আছে। আরশান তাদের সাথে কোনো কথা বলল না। আরশানের বাবা সামলে নিতে চাইলেন। নাবিলা হতবাক হয়ে দেখল কয়েক মিনিটের ব্যবধানে তার জীবন পাল্টে গেল। আরশানের দেহরক্ষীদের বেষ্টনীতে সে বন্দি কাজী ডাকা হলো। আর আরশান জোর করে নাবিলার সই নিয়ে নিল কাবিননামায়। নাবিলা তখনও ভয়ে কাঁপছে। সে জানতো না যে আসলে অন্য কেউ তাকে স্পর্শ করছিল, আর তার ভুলের খেসারত দিতে হচ্ছে একজন প্রভাবশালী এমপির স্ত্রী হয়ে। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই আরশান নাবিলার কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি ভেবেছেন আরশান সাহেবকে চড় মেরে পার পেয়ে যাবেন? এখন থেকে আপনার প্রতিটা দিন হবে আমার অপমানের প্রতিশোধ। স্বাগতম আপনাকে আমার নরকে। নাবিলা চক্ষু নিয়ে তাকিয়ে বলল, ঘৃণা করি আপনাকে। আরশান বাঁকা হাসল, দেখা যাবে। তারপরই আবার নাবিলার চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ধন্যবাদ জানাতে হয়। একদিকে এক আপদের হাত থেকে বাঁচালেন, অপরদিকে রাগও বাড়িয়ে দিয়েছেন। তবে প্রতিশোধটাই মূল লক্ষ্য হবে।
আপনি জাহান্নামে যাবেন। ওকে, একসাথে যাবনি। এমপির বউ হয়েছ বলে নিজের জাত ভুলে যেও না। শাশুড়ির মুখ থেকে কথাটা শুনে নাবিলা ফিরেও তাকালো না, শুধু কাট আওয়াজে জবাব দিল, বউ হতে চেয়েছিলাম নাকি? গরিব হলেও এমন নিচু জাতের পরিবারে আমি নিজের ছায়াও মারাতাম না। তবে এখন যেহেতু মারিয়েই ফেলেছ, সাথে চড়ও ফিরিয়ে দিয়েছ, তখন তো তোমাকে নরকে আমার সাথে থাকতেই হবে। গম্ভীর স্বরে কথাটা বলতে বলতে ঘরের ভেতর ঢুকলো আরাস। নাবিলা জ্বলন্ত চোখে চাইলো। আরাস একটা হাসি উপহার দিয়ে তাকে নাবিলার চোখ দিয়ে বুঝালো, তোর হাসি তোর পেছনে ঢুকা বেয়াদব। আরশাস তার মা আনিশা সাহাকে চলে যেতে বলল, সাথে এইও বলল, স্ত্রী আমার আর কখনো এভাবে কথা বলবে না। অনিলা সাহা তেড়ে উঠে বললেন, বিয়ে করতে না করতে বইয়ের পক্ষ নিচ্ছিস, আর আমি কখনোই এই বিয়ে মানব না। বিয়ে তো আমি করেছি মা, তুমি তো আর নাবিলাকে বিয়ে করনি, তাহলে তোমার মানা না মানাতে কি যায় আসে? অনিলা সাহা শুধু ফোঁস করতে করতে চলে গেলেন। আরশি রুমে উকি দিচ্ছিল। আসান দরজার কাছে গিয়ে বোনকে দেখে বলল, এখন যা, কালকে আসিস, তোর বান্ধবীকে একটু জাহান্নামে ঘুরিয়ে আনি। আরশা বিড়বিড় করে নিজের ভাইকে নির্লজ্জ বলে চলে গেল। আরশান দরজা লাগিয়ে পেছনে ফিরে তাকালো। নাবিলা খাটের নিচে তার দিকে পিঠে দিয়ে বসে আছে, হাঁটুতে মুখ গুজে। আরশান উকি মেরে এক পলক তাকালো। পরনে তার এখনো শেরওয়ানি, আগে পাল্টাতে হবে। সে কাবার থেকে টি-শার্ট ব্রাউজার নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে গিয়ে দরজা লাগাতে নাবিলা মুখ তুলে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে বা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য এই নরক থেকে পালানোর। এখানে থাকার একটুও ইচ্ছে নেই তার, কিন্তু সে জানে না তার এই কাজে সে সফল হবে কি হবে না। দেয়াল ঘড়িটায় রাত 2টা বেজে 2 মিনিট। তখন এতক্ষণ তো বাড়িতে কেউ থাকার কথা নয়। যা তামাশা হয়েছে, অর্ধেক অতিথি তো চলে গেছে। সেই সময় দাজ্জালটাই তো মেয়ের পক্ষ থেকে আসা সব অতিথিদের ধমকে ধমকে পাঠিয়ে দিয়েছে। বিয়েটা একটা কনভেনশন হলে হচ্ছিল, সেখান থেকে জোরজবরদস্তি করে নাবিলাকে এখানে আনা হয়েছে। দরজাটা আস্তে করে দরজা খুললো। বুড়ো কুঁচকে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। আপাতত এখানে তো কেউ নেই। যেই দরজার বাইরে পা রাখতে যাবে অমনি তার বাম হাতের কনুই ধরে ফেললো কেউ। নাবিলা পেছনে ফিরে তাকাতেই আরশানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হালকা জমে গেল, মুখে প্রকাশ করলো না। আরশান তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। পালানোর চেষ্টা করে তো লাভ নেই, আমার ডেরা থেকে পালাবেন বা কিভাবে? আর পালালেও যাবেন বা কোথায়? পাতালে গিয়েও খুঁজে আনার ক্ষমতা এই আরশান সাহা রাখে। মিসেস আরশান সাহা। কথাটা নাবিলার দিকে ঝুঁকে এসে বলল আরশা। নাবিলা একটা ধাক্কা দিয়ে আরশানকে। আরশানের কিছুই হলো না, না পিছিয়ে গেল আর না ছেড়ে দিল নাবিলাকে, বরং নাবিলাকে ভেতরে টেনে দরজাটা লাগিয়ে দিল। সে তার টি-শার্টটা পাল্টাতেই ওয়াশরুম থেকে বেরিয়েছিল। তবে নাবিলাকে ওভাবে দরজার সামনে উকিঝুঁকি মারতে দেখে বুঝতে পারে মেয়েটা নিশ্চিত পালানোর চেষ্টা করছে। মনে মনে শুধু হাসে আরশান। নাবিলা জ্বলন্ত চোখে চেয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলো। ছাড় আমাকে, ছাড় বলছি, জানোয়ার একটা। ওয়াও, তুই সম্বোধন এমপি আরশান সাহাকে তুই সম্বোধন করছে একটা পিচ্ছি মেয়ে। আরশানের বয়স 30, নাবিলার 21। নাবিলা আরশানের 9 বছরের ছোট। আরশান
নাবিলাকে ছুঁড়ে মারার মতো করে বিছানায় ছুঁড়ে মারলো। তারপর নাবিলার দিকে এগিয়ে গিয়ে ঝুঁকে এসে তার মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চড় মারার সময় মনে ছিল না? জানোয়ার কি জানোয়ার না? খেলা তো আপনি আগে শুরু করেছেন বাঘের পায়ে সুরসুরি দিয়ে, এখন বাঘের নখের আঁচড় সইবার ক্ষমতাও রাখুন। ওর কখনো ভালো হবে না জানোয়ার। সাথে আপনারও। নাবিলার আগে ফুসফুস করে উঠল, আমার থেকে দূরে সরো, দূরে সরার জন্য তো বিয়ে করিনি বলে আরও নাবিলার ওপর লেপ্টে গেল আরশান। নাবিলা অন্যদিকে মুখ ঘুরাতে চাইল, আরশান চেপে ধরে নাবিলার সুন্দর মুখোশের দিকে তাকিয়ে রইল। আরশান নাবিলার কানের কাছে মুখ নিয়ে এলো, আপনাকে ছিঁড়ে খেয়ে ছুঁড়ে মারতে আমার সময় লাগতো না, তবে এমনটা আমি করব না। আমি আপনাকে তিলে তিলে শেষ করব, তখন আপনার একুলো থাকবে না ওকুলো না। আরশান ছেড়ে দিল নাবিলাকে। তারপর নাবিলার সামনে শেরওয়ানিটা খুলতে লাগলো। চমকে গেল নাবিলা, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অজানা সম্মান হানির ভয়ে কুঁকড়ে আসে সে। আরশানের লোমহীন চওড়া বুক দেখেই মুখ ফিরিয়ে পিছাতে থাকে। আরশান নাবিলার দিকে তাকায়। মেয়েটার এমন ভয়ার্ত চেহারা দেখে ভালোই লাগে তার। চালটা সে জায়গা মতোই লেগেছে ভেবে অজান্তে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। নাবিলা দেখে না সেটা। আরশান টি শার্টটা গায়ে জড়িয়ে নেয়। তারপর যখন প্যান্টও খুলতে যাবে নাবিলা চেঁচিয়ে উঠল, অসভ্য লোক, এসব কি হচ্ছে? কেন প্যান্ট খুলছি? আরশানের মুখে এমন অকপট জবাব শুনে রেগে গেল নাবিলা। এই আরশান শাহ এর নামে এলাকায় কত ভালো ভালোই না কথা শুনছে, খুবই ব্যক্তিত্ব বোধসম্পন্ন একজন এমপি, সবার মুখে মুখে নাম, সংবাদেও নাকি তার দাপট বেশ, কিন্তু এর মতো নির্লজ্জ, বেহায়া আর বেয়াদব লোক নাবিলা আগে কখনোই দেখেনি। নাবিলা রেগে মেগে বলল, আপনি একটা বেহায়া পুরুষ। বুড়ো জোড়া কুঁচকে এলো আরশানের, এত দ্রুত বুঝলে কিভাবে? নাবিলার রাগ বেড়েই যাচ্ছে। সে সমুদ্রের মাঝে নয়, মহাসাগরে গিয়ে পড়েছে। সত্যি তার একুলো নেই ওকুলো নেই। এই লোকের সাথে কথা বলতেও ঘৃণা করছে তার। মরে যেতে মন চাচ্ছে। বাবার কথা মনে পড়ছে। বাবার কথা মনে পড়তে চোখে বেয়ে জল গড়িয়ে পড়ল। সেটা নজর এড়ালো না আরশানের, তবে গুরুত্ব দিল না। মেয়েটাকে কাঁদানোই তার কাজ এখন। তবে আরশান পাল্টালো না আর, বরং খাটে বসে পড়ল। গম্ভীর মুখ করে তাকালো নাবিলার দিকে। নাবিলা এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে, কেমন পাথরের মতো হয়ে রয়েছে। আরশানের চড়টার কথা মনে পড়ল। গালে এখনো চড়ের রেশ রয়ে গেছে। রাগ লাগছে তার। যেখানে একটা মশাও তার গাল ছুঁতে ভয় পায়, সেখানে এই পুচকে একটা মেয়ে জনসম্মুখে তাকে চড় মেরেছে ভাবলেই আবার রক্ত টগবগিয়ে উঠল তার। ধমকে নাবিলাকে বলল, এই মেয়ে, কাছে আসুন। বিয়ে করেছি ওভাবে পাথরের মতো বসে থাকতে নয়, কাছে আসুন আমার। নাবিলা শান্ত চোখে তাকালো। কি নির্লজ্জের মতো কথাটা বলল লোকটা। ঘৃণায় নাবিলার গা রিরি করছে। ছি! নাবিলা আরো কুঁকড়ে গেল। নড়ল না, বরং আরশানি এগিয়ে গিয়ে নিজের কাছে আনলো নাবিলাকে। নাবিলা মুখ ঘুরিয়ে নিল, ছাড়াতে চাইল। তাতে কি আর আসে যায় আরশানের? সে নাবিলার চিবুক ধরে নিজের দিকে ঘুরালো। নাবিলা কোনো কথাই বলল না। আরশান তাচ্ছিল্য হেসে বলল, দেখতে তো মাশাআল্লাহ, কিন্তু কাজকর্মে তো নাউজুবিল্লাহ। নাবিলা মুখ ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু
আর শান্ত আরশানি নাবিলার এমন অবজ্ঞা মেনে নিতে পারল না। হুট করে নাবিলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নাবিলা কিছু বুঝে ওঠার আগেই নাবিলা ছাড়িয়ে নিতে চাইল। ঘৃণা লাগছে তার, কিন্তু বলিষ্ঠ আরশানের সাথে কি আর সে পেরে ওঠে? আরশান যখন ছেড়ে দিল, নাবিলা আবার চড় মারতে নিল আরশানকে। আরশান বিরক্তি নিয়ে এক হাতে ঠোঁট মুছতে মুছতে অন্য হাতে নাবিলার হাত ধরল। তারপর বিরক্তি নিয়ে বলল, এই হাতে স্বামীকে সোহাগ করবেন? বারবার চড় মারতে চাইলে হাত ভেঙে দিব বলে দিলাম। পরপরই আরশান বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। নাবিলা সরে গেল, রোডে বসে পড়ল। আরশান এক পলক তাকালো নাবিলার দিকে, তারপর দৃষ্টি সরিয়ে সিলিং এর দিকে তাকালো। কাটকাট আওয়াজে বলল, ওখানে আপনাকে ভালো মানাবে, ওখানেই থাকুন আপনি। স্ত্রীর অধিকার দিতে ইচ্ছে করছে না? নাবিলা ঠোঁটে শাড়ির আঁচল গুজে শান্ত স্বরে বলল, আপনার মতো জানোয়ারের স্ত্রী হওয়ার ইচ্ছেও নেই আমার। সারা রাত ঘুমানো না নাবিলা ফ্লোরে হাঁটুতে মুখ গুজে বসে রইল। তবে জম্পেশে ঘুম দিল। আরশান যখন ঘুম থেকে উঠল তখনও নাবিলাকে ওভাবে দেখেও কিছু বলল না। আজ পার্টি অফিসে জরুরি মিটিং আছে। আরশানের উপস্থিত জরুরি, তাই দ্রুত বিছানা ছেড়ে পাঞ্জামা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরশান ওয়াশরুমে ঢুকতেই দরজা ধাক্কার আওয়াজ শোনা গেল। নাবিলা শুনলেও খুলে দিল না। আরশান শাওয়ার নিয়েই প্রায় 10 মিনিট পর বের হলো। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে, শুভ পাঞ্জাবিতে সুপুরুষ লাগছে। নাবিলা তখনও ওভাবেই রয়েছে। আরশান গলা খাড়িকা দিয়ে উঠল, গম্ভীর স্বরে বলল, রুম গুছিয়ে রেখো, ওয়াশরুমে কাপড় চোপড় ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে দিও। নাবিলা ফিরেও তাকালো না। আবারও দরজা ধাক্কানোর আওয়াজ শোনা গেল। বাইরে থেকে আরিশার কণ্ঠ শোনা গেল। আরশান একবার নাবিলার দিকে তাকালো, তারপর দরজার দিকে এগিয়ে গেল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে দরজা খুলে দিতেই আরিশা বলে উঠল, কতক্ষণ যাবৎ দরজা ধাক্কা দিছি, খুলে দিচ্ছিস না কেন? আশা ভুরু কুঁচকে বলল, আমি তো ওয়াশরুমে ছিলাম, আর তোর ভাবির কানে হয়তো হাতি পড়েছে, তাই শুনতে পাইনি। এখন সামনে থেকে সর, আমার দেরি হচ্ছে। বান্ধবীকে ওভাবে জুবুথুবু হয়ে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে মায়া লাগলো আরিশার। আরশান পাশ কাটিয়ে যেতে সে দ্রুত রুমের ভেতর ঢুকে পড়ল। আরশান কয়েক পা এগিয়েও কেন যেন থমকে দাঁড়ালো। এক পা পিছিয়ে ঘাড় ঘুরিয়ে দেখলো ভিতরের দৃশ্যটা। তখনও আরিশা নাবিলার পাশে বসেছে। নাবিলা ক্লান্ত মুখটা তুলতেই আরশানের চোখে পড়ল তার বিবস্ত্র চেহারাটা। আরশানের ঠোঁটের কোণে ফুটে উঠল একে চিলতে বাঁকা হাসি, বিজয়ের ত্রুপ হাসি। সেই চনমনে মেজাজেই আপন মনে বিড়বিড় করে উঠল সে, ভাই জিতছেন। পরক্ষণে নিজেকে শুধরে নিয়ে দম্ভের সাথে বলল, না আরশান, তুই জিতে গেছিস, বউটা তোর ভারে সুন্দরী, একটু জেদি রাগি, তাতে কি, সব সামলে নেব। কথাটা বিড়বিড় করে বলে চলে গেল। এদিকে আরিশা যখন নাবিলাকে আদরে স্বরে ডাকলো, নাবিলা নাবিলা মাথা তুলে আরিশার দিকে তাকালো, চোখ দুটো লাল তার। আরিশার ভীষণ খারাপ লাগলো। গতকাল সে কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ, নাবিলাকে ভাইয়ের বউ বানাতে পেরে খুশি, কারণ সে অনেক আগে থেকেই এটা চাইতো নাবিলা তার ভাইয়ের বউ হোক। কিন্তু আরিশা কখনোই এমন জোর জবরদস্তি চায়নি। নাবিলা আরিশাকে দেখে নিয়ে
শান্ত স্বরে বলল, তোর জানোয়ার ভাইটা আমার জীবন শেষ করে দিয়েছে। আরিশা হালকা স্বরে বলে, এভাবে বলিস না নাবিলা, ভাইয়া ভীষণ ভালো। খবরদার আমার সামনে ভাইয়ের চামচামি করতে আসবি না বলে দিলাম। এখান থেকে যা, তোকেও সহ্য হচ্ছে না। আর আরিশাও পড়ে বসে পড়ল পা ভাঁজ করে। নাবিলার কাঁধে হাত রেখে আহত স্বরে বলল, এভাবে বলিস না দোস্ত, আমি কি করছি? নাবিলা উত্তর দিল না, আবারও হাঁটুতে মাথা গুজে বসে রইল। আরিশাও পাশে বসে রইল। নাবিলা কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, বাবাকে অনেক মিস করছি। বাবা নিশ্চয়ই বিষয়টা জানলে আমার উপর রাগ করবে। আরিশার বুক বার হয়ে এলো। নাবিলার বাবা নাজমুল হোসেন ভীষণ ভদ্র আর সৎ একজন মানুষ। নাবিলার বাবার বাড়ি সিলেটে। তার বাবার পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষক। গ্রামে একা থাকেন। নাবিলার মা নেই। নাবিলাকে আর নাবিলার ছোট ভাই নাদিমকে ছোট থেকেই মানুষ করেছেন নাজমুল হোসেন। নাবিলা কখনোই বাবার অবাধ্য হয়নি ছোট থেকে। তবে গতকাল যা হলো, এটা যদি তার বাবা জানে তবে নাজমুল হোসেন আর কখনোই নাবিলার সাথে কথা বলবে না। মানুষটার আত্মসম্মান প্রবল। তার ওপর নাবিলার শ্বশুরবাড়ি ও বিয়েতে মত নেই। আরিশাই ফোঁস করে শ্বাস ফেলল, বলল, ভাইয়াকে বলবো আঙ্কেলের সাথে কথা বলতে। বাবা নিশ্চয়ই চিন্তায় আছে। আমার ফোনটাও কোথায় আমি জানি না, না জানি কতবার কল দিয়েছে। আরিশা বলল, দাঁড়া, আমি আমার ফোনটা নিয়ে আসছি। বলতে বলতে আরিশা দ্রুত চলে গেল। নাবিলা তখনও ওভাবে বসে আছে। আরশিয়া গেল আর চলে এলো। আরিশার রুমটা আরশানের রুমের বিপরীত দিকে, একদম মুখোমুখি। এই নে, আঙ্কেলকে কল দে। নাবিলা তাকালো আরিশার দিকে। তারপর, কথা বল। কি বলবো? আমার বিয়ে হয়ে গেছে বাবা। একটা চড় মারার অপরাধে এমপি আরশান সাহা আমাকে বিয়ে করেছে, এটাই বলবো। আরিশা চুপ হয়ে গেল। নাবিলা হাসে, তারপর আবার বলল, লেখাপড়াটাও তো আর হবে না। আর তোর ভাইয়া যা করলো, মুখ দেখা তো লজ্জা লাগবে বাইরে। আরিশা মাথা নিচু করে বলল, আঙ্কেলকে বুঝিয়ে বলে আঙ্কেল মেনে নেবে দোস্ত, এমন টেনশন নিস না। আর ভাইয়া এমন নয়, তোকে ভার্সিটিতে যেতে দিবে। একেবারেই ছেড়ে দিতে বলে দিস। আরিশা অপলক দৃষ্টিতে নাবিলার দিকে তাকিয়ে রইল। নাবিলা কোনো কথা বলল না, শুধু শূন্য চোখে তাকালো বিশাল বারান্দার দিকে। কেবল ওই বারান্দাটাই নয়, পুরো ঘরটাই আয়তনে প্রকাণ্ড এবং সম্পূর্ণ সাউন্ড প্রুফ। বাইরের পৃথিবীর কোনো শব্দ ভেতরে ঢোকে না, ভেতরের কোনো চিৎকারও বাইরে যায় না। এই সাহা বিলাসত্ব শুধু আরশান বর্তমানে তরুণ এমপি বলেই নয়, এর শিকড় অনেক গভীরে। আরশানের দাদা সালাউদ্দিন সাহা ছিলেন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার তিন পুত্র আলাউদ্দিন, শফিউদ্দিন ও মহিউদ্দিন, দুই পুত্র, বড়জন আলাউদ্দিন সাহা আর ছোটজন মহিউদ্দিন সাহা রাজনীতির কঠিন পথে না হেঁটেও পা বাড়িয়েছে ব্যবসায়। ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে বিশাল ওয়াইড প্যান্ট দেশ জুড়ে ছড়িয়ে আছে তাদের ব্যবসার শাখা। আর মেজর জন, অর্থাৎ ওনার মেজ পুত্র শফিউদ্দিন সাহা বিদেশে স্ত্রী সন্তান নিয়ে থাকেন। পেশায় একজন ডক্টর তিনি। ওনার দুই ছেলেও ডক্টর। মহিউদ্দিন সাহা এর আবার এক ছেলে, সেও আবার ব্যবসার সাথে জড়িত। শুধু বাড়ির সবার বড় ছেলে আহসানের রক্তে বয়ে বেড়াচ্ছে তার দাদার উত্তরাধিকার। ব্যবসার লাভ ক্ষতির খতিয়ানের চেয়ে ক্ষমতার মদন্ত রাজনৈতিক তাকে বেশি টানে। সালাউদ্দিন সাহার সেই দুঃসহ রাজনীতির তেজ এখন
আরশানের ধমনীতে টগবগ করে ফুটছে। দাদা মারা যাবার পর দাদার পদটা হয়তো এখনো পায়নি, তবে এমপি পদে যুক্ত সে। তবে সেই পদে যেতে কতক্ষণ, সেই পদেই হাঁটছে আরশান। সেই সুবাদে এমন বিশালকার বাড়ি হওয়ায় স্বাভাবিক আরশিয়া নিচু গলায় ডাকলো, নাবিলা। নাবিলা তপ্ত এক নিঃশ্বাস ফেলে দূরে দৃষ্টি বলল, তোর ভাই কি সবসময় এমন? আরিশা হার জিত ছাড়া ও কি আর কিছু বোঝে না? মেয়েদের জীবন কি এভাবে নষ্ট করে নাকি? আরিশা মিনমিন স্বরে বলল, ভাইয়া কোনো মেয়ের দিকে কখনোই তাকায়নি। মিথ্যা বলবো না। এমন কি ভাইয়া গতকালকের বিয়েটাও করতে চাইছিল না, তাই আমাকে সেই বলির পাঠা বানালো। আচ্ছা আরিশা, তুই ফাহিমের কথা ভুলে গেছিস? চমকে উঠল আরিশা। সে সত্যি ভুলে বসে আছিল ফাহিমের কথা। ফাহিম নাবিলার প্রেমিক। এই তো 6 মাস যাবৎ রিলেশনে আছে। তাদের ভার্সিটির সিনিয়র। নাবিলাকে ভীষণ ভালোবাসে ছেলেটা। আরিশা কিছু বলতে চায়, তখনই রুমে ঢুকে একজন মহিলা। আরিশা ফিরে তাকালেও নাবিলা তাকায় না। আরিশার ছোট চাচি মনিকা সাহা এসেছেন। মনিকা সাহা ভীষণ শান্ত আর নর্ম মনের মানুষ। আসার সময় আরশানকে দ্রুত পায়ে চলে যেতে দেখছেন, তাই উনি নাবিলাকে দেখতে এসেছেন। গতকাল যা হলো, মেয়েটার জন্য বড় মায়া লেগেছে ওনার। উনি আগে থেকে জানতেন আরশান ওই শান্তা নামের মেয়েটাকে কখনই বিয়ে করবে না। বাবা চাচাদের বিজনেস ডিলের একটা চাল ছিল মাত্র, যেটা আরশানের মতো তুখোড় মেধাবীর কাছে আগে থেকে পরিষ্কার ছিল। তবে এসবের ভেতরে বেচারি মেয়েটা এভাবে ফেঁসে গেল ভেবেই ওনার খারাপ লাগে। কি মা, তুমি এভাবে বসে আছো কেন ফ্লোরে? ঠান্ডা লেগে যাবে তো। বলতে বলতেই নাবিলার দিকে এগিয়ে গেলেন মনিকা সাহা। আরিশাকে বললেন, এভাবে বসিয়ে রেখেছিস কেন? নাবিলাকে তুলতে চাইলেন, নাবিলা উঠল না। অবাক হলেন না মনিকা সাহা। উনি শান্ত স্বরে বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মা, আমি জানি, তবে এভাবে নিজের ক্ষতি করো না। স্ট্রং থাকতে হবে তোমাকে। নাবিলা মনিকা বেগমের দিকে তাকালো একবার। কথাবার্তার মধ্যেই মুখটা কেমন নরম সরম ভদ্র মহিলার। নাবিলা এবার উঠল, হাসলেন মনিকা বেগম। অনিশা সাহা তো ঘরে ঢুকে বসে রয়েছেন। উনি রেগে আছেন। শান্তার পরিবার ভালো, ওনার পছন্দ হয়েছিল, তবে ওই গরিবের মেয়েকে বিয়ে করায় ওনার মাথা গরম। বাড়ির কর্তারাও সকাল সকাল অফিসে চলে গেছেন। বাড়িতে যা তামাশা হলো, ওনাদের ব্যবসায় কোনো ক্ষতি না হলেই হয়। এদিকে বাসার অবস্থাতেও থমথমে। অথচ বিয়ে বাড়ি উপলক্ষে বিয়ের পরের দিনই তো মানুষজন থাকে বাড়ি ভর্তি, কিন্তু সাহা বাড়ি দেখলে তা মনে হবে না শুধু বাড়ির সাবেনরা নিজেদের কাজ করে যাচ্ছে, পুরো সাহাবিলা থমথম করছে। আরশান যখন 3তলা থেকে নিচে নামছে, তখন তার প্রতিটি পদক্ষেপের শব্দে এক ধরনের শীতল দম্ভ। আজ তার সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধার বৈঠক। রাষ্ট্র প্রতিমন্ত্রীর খাস কামরায় আজ চূড়ান্ত হবে আগামী নির্বাচনে মনোনয়ন আর বিরোধী পক্ষের দমানোর এক সুনিপুণ নীল নকশা। নিচে নামতেই তার পিয়াস দ্রুত ফাইল গুছিয়ে বাইরে থেকে এগিয়ে এলো। নিচু গলায় বলল, স্যার গাড়ি রেডি, পতাকা লাগানো হয়েছে, আর সেই মাস্টার সাহেবের ফাইলটা আমি রেডি করে রেখেছি। স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলে দিয়েছি, আজই ওনার বিরুদ্ধে
নস্য করার পুরনো একটা মামলা রিপয়েন্ট করা হবে। আরশান কোনো উত্তর দিল না, শুধু চোখের কালো চশমাটা একবার মুছে নিয়ে আর সেই বিএমডাব্লিউটার দিকে এগিয়ে গেল। গাড়িতে উঠে পেছনের সিটে হেলান দিয়ে বসলো। সামনে পেছনে পুলিশের সাইরেন বাজানো এসকর্ট গাড়িগুলো রাস্তা কাঁপিয়ে ছুটতে শুরু করলো। সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেখছে তরুণ এই এমপির দাপট, যিনি ক্ষমতার কেন্দ্রে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। সচিবালয়ের ভিআইপি করিডোর দিয়ে আরশান যখন হেঁটে যাচ্ছে, তখন জানু রাজনীতিকর তারা দেখে দাঁড়িয়ে হালকা কুর্নিশ করছে। তার বয়স কম হতে পারে, কিন্তু তার রক্তে সালাউদ্দিন শাহর সেই দূষণ উত্তরাধিকার। গতকালকের সেই ঘটনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে, আবার অনেকের মাঝে আরশান শুনল কিছুটা। তখনই নাবিলার সেই বিধ্বস্ত চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। গতকালকের চুমুর কথা ভাবতেই হঠাৎ গম্ভীর থেকে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল আরশানের। প্রথম কোনো নারীকে স্পর্শ করছে সে। গতকাল তাকে হাসতে দেখে পিয়াসা অবাক হলে তার স্যার গতকাল যা করলো এ নিয়ে আজ সবাই আলোচনা হবে হয়তো।